আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। Xiaomi 11 Lite NE এই ফোনটা আমার কাছে গত নভেম্বর মাস থেকে রয়েছে, অর্থাৎ প্রায় 5 মাস ধরে এই ফোনটি আমি ইউজ করতেছি। আমি সেই সময় আনবক্সিং ভিডিওটা রেকর্ড করেছিলাম, বাট আলটিমেটলি আর সেই ভিডিওটা পাবলিশ করা হয় না। আর পরবর্তীতে আসলে আমি আর এই ভিডিও এই মোবাইলটা নিয়ে আর রিভিউ ভিডিও করিনি। বাট হঠাৎ করে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এই মোবাইলটার কেমন পারফরমেন্স, তার পাশাপাশি এই ফোনটার কেমন এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি, সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। সো আজকের ভিডিওতে আমি মেইনলি এই ফোনটার ফুল রিভিউ ভিডিও করব। প্রথম দিকে এই ফোনটার আনবক্সিং এবং স্পেসিফিকেশন নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো, এবং সবার শেষে যে 5 মাস ধরে ফোনটি ইউজ করার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা পেয়েছে এবং এটা পারফরমেন্স কেমন লেগেছে আমার কাছে, সেটাও শেয়ার করবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই ফোনটির ব্যাপারে ইন ডিটেলস আপনাদের ধারণা হয়ে যাবে। এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিকের ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং Xiaomi 11 Lite 5G NE মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই ফোনটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড 2021 এবং 2022 অর্থাৎ এখন পর্যন্ত সবচেয়ে স্লিম এবং হালকা মোবাইল। মাত্র 6.55 ইঞ্চি ডিসপ্লে সহ এর থিকনেস হলো 6.8 মিলিমিটার এবং এর ওয়েট হলো মাত্র 158 গ্রাম। এত স্লিম এবং হালকা হওয়ার কারণে মোবাইলটি খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ড ইউজ করা যায়। সেই সাথে মোবাইলটি দেখতেও কিন্তু বেশ স্টাইলিশ এবং হাতে নিয়েও অনেক প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এই মোবাইলের ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং এই মোবাইলটিতে রয়েছিল IP53 সার্টিফিকেশন, অর্থাৎ ডাস্ট প্রুফ এবং ছিটা ফোটা অর্থাৎ ওয়াটারের স্প্ল্যাশ প্রুফ। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো স্নোফ্ল্যাক হোয়াইট। এই মোবাইলটির আরও 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। মোবাইলটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে একটি সিম কার্ডের পাশাপাশি আরেকটি ডেডিকেটেড ভাবে সিম অথবা মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করে, অর্থাৎ ফিঙ্গার টাচ করার সাথে সাথে আনলক করে ফেলে। বাট সামটাইমস ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে প্রবলেম হয়, তখন দেখা যায় অনেকবার ফিঙ্গারপ্রিন্ট টাচ করার পর অর্থাৎ ফিঙ্গার টাচ করার পর ফোনটি আনলক করে। বাট এটা সবসময় হয় না, সামটাইমস হয়। স্পেশালি MIUI 13 আপডেট আসার পর থেকে আমি এই প্রবলেমটা ফেস করতেছি। হতে পারে আগামীতে টুকটাক কোনো আপডেট এসে এই প্রবলেমটাও Xiaomi সলভ করে ফেলবে। কিন্তু মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা বেশ স্মুথ এবং ফাস্ট কাজ করে। এছাড়াও এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার বটম ফেসে থাকা মেইন স্পিকারের সাউন্ডের লাউডনেস এবং বেস আমার কাছে ডিসেন্টই লেগেছে। সেই সাথে মোবাইলটার সাউন্ডের যে ক্রিসপিনেস রয়েছে সেটাও ঠিকঠাক ছিল। ইভেন আমরা 100% ভলিউম দিয়ে মোবাইলটার স্পিকারের সাউন্ড থেকে কোনো প্রকার ডিস্টরশন পাইনি। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স ঠিকঠাকই আছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে MIUI 13। এই মোবাইলটিতে রয়েছিল 6.55 ইঞ্চি সাইজের AMOLED প্যানেলের ডিসপ্লে, সেই সাথে 10 বিট কালার ডেপথ সহ 90 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি ডিসপ্লেতে আরও রয়েছে HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজোলিউশন হলো 2400x1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 402 ppi এবং ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্জ। 800 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোর কন্ডিশনে মোবাইলটি ইউজ করে বেশ ইজি এবং কমফোর্টেবল ফিল করেছি আমরা। কোনো প্রকার ব্রাইটনেস জনিত প্রবলেম আমাদের কাছে মনে হয়নি আউটডোরে ইউজ করে। মোবাইলটির চারপাশে ভেজেল এরিয়া এবং চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনার ফোন হিসাবে একদমই ঠিকঠাক লেগেছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 90 হার্জ রিফ্রেশ রেট সহ 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা বেশ ভালোভাবেই ফোনটি রাফ এন্ড টাফ ভাবে ইউজ করতে পেরেছি। ইভেন র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকার কারণে অনেকগুলো অ্যাপ আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে সোয়াপ করে খুব ইজিলি ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল Snapdragon 778 প্রসেসর, এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং 5G প্রসেসর, এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। সেই সাথে জিপিইউ হিসেবে রয়েছে Adreno 642। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে অনেকগুলো ভেরিয়েন্ট আসলেও এই মুহূর্তে একটি ভেরিয়েন্টই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2। এবং এই ফোনটার এই মুহূর্তে আনঅফিসিয়াল প্রাইস হলো 25,000 টাকা থেকে 27,000 টাকা বা 27,500 টাকার মধ্যে। মোবাইলটির আন্তত স্কোর হলো 5,19,989, বেঞ্চমার্ক স্কোর হলো সিঙ্গেল করে 787, মাল্টি করে 2952। স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি আপনার 868
মেগাবাইট/সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 394 মেগাবাইট/সেকেন্ড। মোবাইলটিতে আমরা পাবজি গেমস খেলার সময় হাইয়েস্ট এইচডিআর গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি। ওভারঅল গেমিং পারফরমেন্স আমার কাছে যথেষ্ট স্মুথ লেগেছে। এটা ট্রু যে লং টাইম গেমস খেলতে গেলে স্পেশালি পাবজি গেমসটার সময় আমরা কিছুটা হিটিংয়ের দেখা পেয়েছি, বাট কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি। সামটাইমস জিপিও একটু ড্রপ করতেছিল, বাট সেটা ঠিকঠাক আছে এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে। অপরদিকে মোবাইলটিতে আমরা আলট্রা গ্রাফিক্সে হাই রেজলিউশনে ফ্রি ফায়ার গেমসটি খেলতে পেরেছি। কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা পাইনি এই মোবাইলটিতে। ফ্রি ফায়ার খেলে যথেষ্ট স্মুথ ফিল করেছি। ইভেন আমরা লং টাইম মোবাইলটিতে ফ্রি ফায়ার খেলে অনেক ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটি খেলেছি সর্বোচ্চ ভেরি হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে, এবং এই গ্রাফিক্স সেটিংয়ে কল অফ ডিউটি আমরা লং টাইম প্লে করেছি। কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা আমরা পাইনি। বেশি স্মুথভাবে কল অফ ডিউটি গেমসটা খেলেছি। যারা মেইনলি কল অফ ডিউটি খুব পছন্দ করে থাকেন তাদের কাছে এই মোবাইলে কল অফ ডিউটি খেলে অনেক ভালো লাগবে। মোবাইলটিতে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটাও খেলেছি। এই গেমসটি খেলার সময় ফোন অনেক দ্রুত হিট হয়ে যাচ্ছিল, তবে গেমটা ওভারঅল মোটামুটি প্লেয়েবল ছিল, খেলে ভালোই লাগবে। যারা মেনলি জেনশিন ইম্প্যাক্ট লাভার রয়েছেন তাদের কাছে হয়তো এই ফোনে জেনশিন ইম্প্যাক্ট খেলে অত ভালো নাও লাগতে পারে। অপরদিকে আমরা S19 গেমসটি মোবাইলে থাকে ডিফল্ট গ্রাফিক্স সেটিংয়ে বেশ স্মুথভাবে খেলতে পেরেছি। কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন আমরা লং টাইম S19 গেমসটা খেলতে গিয়ে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে ক্যামেরার এই সাইডের অংশটাতে হিট হয়, বাট হিটটা কখন আমি এটা একটু ক্লিয়ার করে বলে দিই। স্পেশালি যদি আপনি পাবজি গেমসটা অনেক লং টাইম খেলেন তখন এই ফোনটা হিট হবে, বাট আপনি যদি গ্রাফিক্স সেটিংটা কমিয়ে খেলেন তখন এই ফোনটা খুব বেশি একটা হিট হয় না, মানে অনেক বেশি না, হালকা হালকা হয়, যেটা অন্যান্য ফোনেও হয়। সেই সাথে ফ্রি ফায়ার বা আপনার ধরেন যে কল অফ ডিউটি ওই ধরনের গেমসে তেমন একটা হিট হয় না। আরেকটা বিষয় হলো ফোনটা দিয়ে যখন আপনি ভিডিও দেখবেন লং টাইম তখন এই ফোনটা হিট হয়, স্পেশালি যখন আপনি মোবাইল ডাটার ইন্টারনেটের মাধ্যমে ফোনটার ভিডিও দেখবেন। আর কিছুক্ষণ সময় দিলে অবশ্য ফোনটা যতটুকু হিট হোক না কেন ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর আইসোসেলের GW3 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার 119 ডিগ্রি আলট্রাওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের টেলিফটো ম্যাক্রো ক্যামেরা। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরাদের ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল, এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক কাজ করছিল। কালার ডিটেলসের কথা বলতে গেলে ছবি একটু বেশি শার্প হচ্ছিল, তার পাশাপাশি কালার টোনটা আমার কাছে ওভার স্যাচুরেটেড মনে হয়েছে কিছু কিছু সময়, তবে ছবিগুলো বেশ ভাইব্রেন্টও লেগেছে আমার কাছে। 25-26 হাজার টাকার ফোন হিসেবে অনেক ভালোই ক্যামেরা পারফরমেন্স পেয়েছি এই মোবাইলটির রিয়ার ক্যামেরা থেকে। মোবাইলে থাকা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ফোকাসিং করা যাচ্ছিল খুব ইজিলি, ছবির ডিটেলস এবং কালার টোন বেশ ভালোভাবে ধরে রাখতে পারছে। ওভারঅল এই মোবাইলের মাইক্রোসেন্সর ক্যামেরা এবং মেইন ক্যামেরার পোর্ট্রেট মোডে তোলা ছবির পারফরমেন্স খুবই ভালো লেগেছে। মোবাইলটিতে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা গেল। সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে। মোবাইলটিতে জাইরো ইএস থাকার কারণে আমরা ভিডিও শুট করে মোটামুটি একটা ভালো স্টেবল পারফরমেন্স পেয়েছি। আপনাদের সবার কাছে এই মোবাইলটার ভিডিও পারফরমেন্স ভালোই লাগবে। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে ব্লক মোডে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা এবং টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছে হলো 2.24 অ্যাপারচার সমৃদ্ধ 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা থেকে বেশ প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স পেয়েছি। ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই ছিল, কালার ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পারছিল, এজ ডিটেকশনও ঠিকঠাক করতে পারছিল। সামটাইমস একটু রেডিস্টনটা বেশি আসছিল, তবে সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ ছবি উঠে তো এখনকার যুগে প্রায় সবার কাছে এই মোবাইলটার সেলফি ক্যামেরার পারফরমেন্স ভালো লাগবে। সেই সাথে মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। Xiaomi 11 Lite 5G NE এই মোবাইলটিতে রয়েছে 4250 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে প্রায় 50 থেকে 55 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড বেসিক ইউজ করে প্রায় একদিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। তবে গেমস টেমস না খেললে, লং টাইম ভিডিও টিডিও না থাকলে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। বাট হেভি গেমিং এবং আপনি যদি লং টাইম ভিডিও দেখে থাকেন, স্পেশালি যদি মোবাইল ডাটা বা ইন্টারনেটের মাধ্যমে দেখে থাকেন আর কি, সেই ক্ষেত্রে আমরা এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ SOT পেয়েছি 4 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটি কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটি কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটি কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটাতে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে সেটা অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হওয়া উচিত ছিল, যেহেতু এটা AMOLED প্যানেল এবং এটার প্যানেলটা কিন্তু যথেষ্ট ভালো। সো নর্মালি ভালো AMOLED প্যানেলগুলোতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে মোবাইল কোম্পানিগুলো, বাট এই ফোনটাতে দেয়নি। কিন্তু যেটা মেইন ইস্যু, এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আগে ঠিকঠাক মতোই কাজ করতো, বাট MIUI 13 আপডেট আসার পর থেকে অলওয়েজ ঠিকঠাক মতো কাজ করে না। সামটাইমস একদম ঠিক থাকে, সামটাইমস দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একেবারেই কাজ করতে চায় না, তখন অনেকবার ক্লিক করে কাজ করতে হয়। সো আপনাদের কাছে আমার একটা রিকমেন্ডেশন থাকবে, হতে পারে এটা MIUI প্রবলেম,
ইন ফিউচার আপডেট এসে ঠিকঠাক হয়ে যাবে। বাট আপাতত আপনারা ইজি পিন ইউজ করবেন। যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না কাজ করে তখন আপনার পিন বা পাসওয়ার্ড যেটা ইউজ করেন আপনি সেটা ইউজ করবেন, তাহলে আপনার জন্য কমফোর্টেবল হবে ফোনটা ইউজ করার সময়। দেন এই ফোনটা আরেকটা স্ট্রং ল্যাকিংস আছে, সেটা হলো এই ফোনটা দিয়ে আপনি যখন গেমস খেলবেন, স্পেশালি একটু লং টাইম গেম প্লে করবেন, তখন ফোনটা অনেক হিট হয় এবং বেশ ভালোই হিট হয়। বাট এইটা কেন হয় আমি আপনাদেরকে বলি, এই ফোনটা যখন আপনি লং টাইম গেম প্লে করতে যাবেন তখন এটা গ্রাফিক্সের পারফরমেন্স না ফল ডাউন করে। সো ওই সময় যদি আপনি মোবাইলে যে গেমসটা খেলতেছেন সেটা গ্রাফিক্স সেটিংটা কমিয়ে দেন তাহলে হিটিংটা একটু কম হয়। ইভেন আমরা এটা ট্রাই করে দেখেছি যে আমরা লং টাইম PUBG খেলতে গেলে ফোনটা হিট হয়, ইভেন আমরা দেখছি যে গ্রাফিক্সের পারফরমেন্সও ড্রপ করতেছে। তখন আমরা গ্রাফিক্স সেটিং মোটামুটি কমিয়ে মিডিয়াম বা লো গ্রাফিক্স সেটিংয়ে যখন আবার গেমটা প্লে করেছি তখন আবার প্রবলেমটা হয় না, ইভেন হিটিংটাও আগে থেকে কমে এসেছে। সো হিটিংয়ের মেইন কারণটা হয় গেমিং থেকে। আরেকটা বিষয় হলো আপনি যদি লং টাইম ভিডিও টিডিও দেখেন, ফোন চার্জে দিয়ে কোনো ক্যামেরা ইউজ করেন তখন হিট হয়। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যেহেতু এই ফোনটা অনেক স্লিম, ব্যাটারি একটু কম 4250 mAh, সো এই ধরনের ফোনগুলোকে আপনারা হিট হতে দিয়েন না, মানে ব্যাটারি চার্জে রেখে ফোন চার্জে রেখে ইউজ করবেন না। আর হিট হলে কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এছাড়া হিটিং রিলেটেড বা আর কোনো প্রবলেম নেই, বাট এই একটা জিনিসই মেইন সমস্যা, এই ফোনটার হিটিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটু কনসার্ন হতে হবে। আর MIUI 13-এর কারণে কিছু হিট হচ্ছে তো এক্সট্রা, এটা আগামীতে টুকটাক আপডেট এসে ঠিক হয়ে যাবে, সো এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্টে রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটাতে যে ডিসপ্লেটা রয়েছে 10 বিট কালার ডেপথের ডিসপ্লে, তার পাশাপাশি HDR10+-এর সাপোর্ট রয়েছে এবং সেই সাথে 90 Hz রিফ্রেশ রেট এবং AMOLED প্যানেলের ডিসপ্লে, 240 Hz টাচ স্যাম্পলিং রেটও কিন্তু রয়েছে। বাট যেটা মেইনলি বলতে চাচ্ছি, ডিসপ্লের ফিলটা অনেক ডিফারেন্ট। সত্যি কথা বলতে কি 30,000-35,000 টাকা ফোনের যতগুলো ফোনের ডিসপ্লে রয়েছে তার থেকে ডিসপ্লেটা অনেক বেশি ভাইব্রেন্ট লেগেছে আমার কাছে, কারণ আমরা এই রেঞ্জের প্রায় সব ফোনই ইউজ করেছি, বাট এইটার মতো ডিসপ্লে আমি কোনো ফোনেই পাইনি, এত কালার টোন, এত ভাইব্রেন্ট। সো ডিসপ্লে নিয়ে দেয়ার ইজ নো কনফিউশন। আপনারা নিজেরাও যদি কিছুক্ষণ ইউজ করেন আপনারা এই ফিলটা পাবেন। বিভিন্ন রকম ভিডিও টিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা ডিসপ্লে পারফরমেন্স একটু ডিফারেন্ট অন্যান্য ফোনের থেকে। আর সত্যি কথা বলতে কি Xiaomi যেটা প্রিমিয়াম সিরিজ তারই তো লাইট ভার্সন, দ্যাটস ওয়াই এটার ডিসপ্লেটা এত ভালো। 26-27 টাকার ফোন হিসাবে উইদাউট এনি ডাউট এটার ডিসপ্লে সবচাইতে বেস্ট। কিন্তু যে বিষয়ে না বললেই নয় সেটা হলো এই ফোনটা চার্জ ব্যাকআপটা আমরা একটু কম পেয়েছি, স্পেশালি লং টাইম ডিসপ্লে টাইপ কোনো ইউজ করার জন্য। দেখা গেলো আমরা ভিডিও দেখতেছি বা গেমস খেলতেছি, সেই ক্ষেত্রে চার্জ ব্যাকআপটা কম পাওয়া যায়। ইভেন অনেক সময় যখন আমরা লং টাইম ছবি তুলেছি তখনও একটু চার্জ ব্যাকআপটা কম পেয়েছি। বাট এটা তো আসলে সবাই সবসময় করে না, মানুষ মেনলি বেসিক ইউজই করে। সো ওই হিসাবে যদি আমি আবার চিন্তা করি, বেসিক ইউজের ক্ষেত্রে এটা দিয়ে আমরা চার্জ ব্যাকআপটা ভালো পেয়েছি, বাট হেভি ইউজের ক্ষেত্রে আপনার অবশ্যই সাথে চার্জার রাখতে হবে অথবা একটা পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে এই ফোনটার জন্য। বাট স্টিল আমি মনে করি আরও তো 4000 সামথিং এইরকম মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ফোন দেখেছি আমরা, বাট সেটার থেকে এই ফোনটার চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো। দেন কথা বলবো এই মোবাইলটার ক্যামেরা নিয়ে। একটা জিনিস ক্যামেরার কথা শুরুতে ক্লিয়ার করে দিই, Redmi Note 11 Pro 5G যে মোবাইলটা রয়েছে সেই ফোনের ক্যামেরা থেকে স্টিল এই ফোনটার ক্যামেরা অনেকই ভালো। সেই ফোনটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে, বাট মেগাপিক্সেল ইজ নট এভরিথিং। ক্যামেরার ছবি তোলার পর সেই ছবি দেখতে কেমন হয় এবং ছবির ডিটেলস কেমন ধরে রাখতে পারে সেটাই ইম্পর্টেন্ট। সো স্টিল সেই বিবেচনায় যদি আমি সবগুলো ক্যামেরার কথা থিঙ্ক করি তাহলে এই ফোনটার ক্যামেরা এগিয়ে থাকবে। এবং এই ফোনটার ক্যামেরা কেন এগিয়ে থাকবে সেটাও আমি বলি, এই ফোনটাতে ছবি তোলার পর স্পেশালি রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে ছবিগুলো বেশ ভাইব্রেন্ট আসছিল, ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশনও খুব নাইসলি ধরে রাখতে পারছিল। সে সাথে ভিডিও ক্যামেরার পারফরমেন্সও আমার কাছে অনেক ভালো লেগেছে। 4K-তে মোটামুটি স্টেবলভাবে ভিডিও শ্যুট করা যাচ্ছিল। 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে আমরা ব্লগিং করেছি, ব্লগিং করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ইভেন আপনাদের কাছেও ভালো লাগবে কারণ এই ফোনটাতে একটা রেডিমেড ব্লগ মোডও রয়েছে। এবং সেই সাথে মোবাইলটা সেলফি ক্যামেরার পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। কালার ডিটেলস এবং পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই কভার করতে পারছিল। আর সোশ্যাল মিডিয়া রেডি ছবি ওঠার কারণে এই মোবাইলটার সেলফি ক্যামেরার পারফরমেন্স অনেকের কাছে বেশ ভালো লাগবে। এবার কথা বলবো এই মোবাইলটার গেমিং পারফরমেন্স নিয়ে। স্ন্যাপড্রাগনের 778 5G প্রসেসর, 6 ন্যানোমিটার বেস প্রসেসর। গেমিং নিয়ে আসলে ক্লিয়ারলি আরও নতুন করে কিছু বলা নেই। সত্যি কথা বলতে এটা গেমিংয়ের জন্য জাস্ট চমৎকার একটা ফোন। আমরা PUBG খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, ইভেন আপনারা আমাদের গেমিং সেকশনে যে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের কাছে গেমিং অনেক স্মুথ লেগেছে। যারা PUBG লাভার রয়েছেন বা যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন, ফ্রি ফায়ার লাভারদের জন্য তো এই ফোন একদম সুপার ডুপার লেভেলের। PUBG লাভার যারা রয়েছেন তারা যদি একটু গ্রাফিক্স সেটিং কম করে খেলেন এবং একটা স্টাইলিশ ফোন নিতে চান, এই ফোনটা আপনাদের কাছে ইউজ করে ভালো লাগবে, কারণ আমরা যথেষ্ট মজা পেয়েছি। আর কল অফ ডিউটি গেমসটা তো আমরা অনেক স্মুথলি খেলতে পেরেছি, কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি, অ্যাস্ট্রোনাইনও পাইনি, ফ্রি ফায়ারও পাইনি। PUBGতে কিছুটা ল্যাগিংয়ের দেখা পাই যখন লং টাইম প্লে করি। গ্রাফিক্স সেটিংটা যদি একটু কমিয়ে খেলেন তখন আর ওই প্রবলেমটা আমরা ফেস করিনি এই ফোনটাতে। সো আপনাদের কাছে আমার একটা রিকমেন্ডেশন থাকবে, এই ফোনটা দিয়ে যদি আপনারা PUBG গেমস খেলেন, একদম হাইয়েস্ট গ্রাফিক্সে না খেলে, হাইয়েস্ট গ্রাফিক্স সেটিংয়ে না খেলে একটু গ্রাফিক্স সেটিং কমিয়ে খেলবেন, লং টাইম গেমিং পারফরমেন্স পাবেন এবং ফোনটা ইউজ করে আপনারা মজা পাবেন এবং
পয়সা শুরু করতে পারবেন। এবং সর্বশেষ কথা বলবো এই ফোনটার ইউআই নিয়ে। এই ফোনটা আমরা যখন নিয়েছি তখন MI UI 12.5 সামথিং ছিল আর কি, বা 5ও মনে হয় তখন হয়নি। তো ওই সময় আর এখনের মধ্যে একটু ডিফারেন্স আছে। নতুন ইউআইটা এমনি স্মুথ, ইভেন অনেক লাইটারও, বাট টুকটাক কিছু বাক্স ইস্যুস রয়েছে, বাট সেগুলো মেজর ইস্যুস না। মেনলি আমি আপনাদেরকে বললাম যে ফিঙ্গারপ্রিন্ট টাচ সেন্সরটাতে একটু উইকনেস রয়েছে, হতে পারে নেক্সট আপডেট এটা ঠিকঠাক হয়ে যাবে। ফোনটা সামটাইমস একটু হিটও হয়, সেটা নতুন একটা আপডেট আসার পর কমে গিয়েছে, মানে গত মাসের শেষের দিকে আসার পর সেটা কমে গিয়েছে। সো আস্তে আস্তে আমি মনে করি এই ইস্যুগুলো সলভ হয়ে যাবে। সো MI UI এমনি ইউজ করতে চাই, নর্মালি ইউজ করার সময় আমরা কোনো বাক্স পাইনি, কিছু হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম ফেস করতেছি MI UI কারণে, সেটাও ঠিক হয়ে যাবে। এবং ফাইনালি এই মোবাইলটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, অর্থাৎ কাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট হবে, সেই কথা যদি আমি বলি, যারা মেনলি বেসিক ইউজ করেন, একটা স্টাইলিশ ফোন চান, সত্যি কথা বলতে অনেক স্টাইলিশ, যাই হোক বেসিক ইউজ, স্টাইলিশ, হালকা পাতলা গেমস খেলেন, ভিডিও দেখেন প্রচুর, তাদের জন্য এই ফোনটা নির্দ্বিধায় ওয়ান অফ দ্য বেস্ট ফোন। কাদের জন্য এই ফোনটা হবে না আমি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিন। যাদের কাছে ব্যাটারি ব্যাকআপ খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ অনেক গেমস খেলবেন প্লাস ব্যাটারি ব্যাকআপ অনেক চান, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট না। বাট অনেক গেমস খেলতে পারবেন, ব্যাটারি ব্যাকআপটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট না হয়, দেন এই ফোনটা আপনার জন্য একদমই পারফেক্ট। আই হোপ আপনারা বুঝে গিয়েছেন কাদের জন্য এই ফোনটা ঠিক আছে। আরেকটা বিষয় বলে দিই, যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা রাইট নাও প্রাইস বিবেচনা যতগুলো ফোন রয়েছে সেই হিসাবে ভালোই লাগবে। সো এই হলো আমাদের Xiaomi 11 Lite NE 5G এই মোবাইলটির বিস্তারিত রিভিউ। আমাদের 5 মাসের অভিজ্ঞতার আলোকে আজকে এই ফোনটি নিয়ে কথা বললাম। আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো এবং এই মোবাইলটি কোন জিনিসটি ভালো লেগেছে এবং কোন জিনিসটি ভালো লাগেনি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।